দেশ বিকিয়ে ভারতের সাথে কোনো সম্পর্ক করবে না সরকার, জানালেন ডাক্তার জাহেদ। দিল্লি ইমিগ্রেশনে হয়রানির সমালোচনা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি যে কোনো দিন। চট্টগ্রামে বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় কাল। কেবল মগবাজার ৮ দিনের লাইসেন্স বাতিল, বাধা নেই অন্য কার্যক্রমে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ফাউন্ডেশনের শীর্ষ পদে রদবদল। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, স্কুল ছাত্র নিহত, এলাকায় থমথমে পরিস্থিতি। স্বাগত দুপুরের বুলেটিনে, আমি ইশতিয়াক আহমেদ এবং আমি তানজিনা অন্ত। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কিছু মিটার গেজ, কিছু হচ্ছে আপনার ব্রড গেজ। তো মিটার গেজ যেখানে আছে, বিশেষ করে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট, এতটুকু মিসিং লিঙ্ক আছে, সেটা ডুয়েল গেজ ডাবল লাইন হবে, সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন, এটাও খুব জরুরি, সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এটা বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশে 49টি জেলা আপনার রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। তো আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কিভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে এবং সেটা বাস্তবায়ন করবার জন্য একটা প্রেজেন্টেশন আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য আপনার রেল লাইন, এটা আমরা উপস্থাপন করেছি। তার মানে আরও 10টা জেলা যুক্ত করতে আমরা চাইব, আমরা বর্তমান সরকার চাচ্ছে এবং চাইবে এবং তা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণ করবে। এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর কি। না, যেগুলি আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই, যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই। তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর, অ্যাট দ্য সেম ঢাকা মানিকগঞ্জ, ঢাকা নরসিংদী। তো মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই, তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন, মানে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে কাজ ছেড়ে। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করছেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশকে বিকিয়ে দিয়ে ভারতের সাথে কোনো সম্পর্ক করবে না সরকার। ভারতীয় ইমিগ্রেশন তার সাথে সঠিক আচরণ করেনি বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের উপদেষ্টা জানান, দিল্লি ইমিগ্রেশনের হয়রানির প্রতিবাদেই সে দেশের অনুষ্ঠানে যোগ না দিয়ে দেশে ফিরেছেন। ভারতের কাছে সব তথ্য থাকা সত্ত্বেও তারা ইচ্ছাকৃতভাবে অনিয়ম করেছে বলেও দাবি করেন ডাক্তার জাহেদ। এ সময় তিনি আরো বলেন, দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এর অংশ হিসেবেই ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। সীমান্তে পুশিন বন্ধে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানান ডাক্তার জাহেদ। ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই, কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি।
বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। শিশু রামিসা হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্ন আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনে আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হবে। সকালে সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্যে জানানো হয়, বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে, এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। এদিকে রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত 7 জুন রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে 2 আসামির মৃত্যুদণ্ড দেয় আদালত। এরপর 9 জুন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছায়। চট্টগ্রামে বাকলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সকাল 9:30টায় শুরু হয় শুনানি। পরে কাল এই মামলার রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল আলম চৌধুরী জানান, যুক্তিতর্কে অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। আসামির সর্বোচ্চ শাস্তির আশা করছেন বলেও জানান তিনি। অন্যদিকে মামলায় ন্যায় বিচার পাওয়ার আশা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। গত 21 মে বাকলিয়ায় 5 বছরের শিশু ধর্ষণের অভিযোগে মনির নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযোগ গঠন শেষে এই মামলায় সাক্ষ্য দেন 18 জন। ছয় শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লাইসেন্স বাতিল করে কোনো ভুল করেনি সরকার। এদিকে লাইসেন্স বাতিলের পর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে হামিদ চিকিৎসা সংক্রান্ত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল করে কোনো ভুল করেননি তিনি। আমাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত না বলেন আপনারা? হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহির সংকট চলছে তা দূর করতে চেষ্টা করছে সরকার। সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে? দ্যাট ক্যানট বি। We should come at a point to punish all the people liable for all the bad incidents. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও অন্যান্য শাখার কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই। আমরা যে শোকজটা করেছিলাম ওইখানে নাম্বারটা ইনঅ্যাডভার্টেন্টলি একটা ক্লারিক্যাল মিস্টেক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ ল। আমরা যেটা লাইসেন্স বাতিল করেছি সেখানে নাম্বার দেওয়ার দরকার পড়ে না, আমরা বলছি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। এক্স্যাক্টলি ওয়ার্ডটা আছে এই সেন্টেন্সটা। সেক্ষেত্রে তো মানে আদ্দিন হাসপাতাল আরো কতগুলো হাসপাতাল রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা কি একই লাইসেন্সের উপরে? নো নো, সেপারেট। এই হাসপাতালটা 6 নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পদত্যাগ করেছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন। ওই পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। গত 27 মে ঈদের আগের দিন ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মাত্র 3 ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় 6 নবজাতকের। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে ওয়ার্ডটির নির্মাণ ত্রুটি, পর্যাপ্ত অক্সিজেন না থাকা এবং দায়িত্বরতদের চরম অবহেলার কারণে এই ট্র্যাজেডি। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় গত 11 জুন মগবাজার শাখার লাইসেন্স বাতিল করে সরকার। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা। বেতন ভাতাসহ 7 দফা দাবিতে সড়ক অবরোধের 3 ঘন্টা পর নাসা গ্রুপের শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। সকালে রাজধানী তেজগাঁও সড়কে পোশাক শ্রমিকেরা অবস্থান নেয়। পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা প্রধান সড়কে নেমে আসেন। এ সময় তারা সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে যানজট। শ্রমিকদের অবরোধে মূল সড়কের 2 পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। দাবি নিয়ে মালিকপক্ষের সাথেও কথা বলে পুলিশ। এদিকে শ্রমিকেরা বলছেন, ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে রায়পুরার নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুই পক্ষের অন্তত 5 জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে নীলক্ষা ইউনিয়নের সাবেক মেম্বার ওসমান মিয়ার ছেলে অনিক, একই এলাকার রাজু মিয়া এবং মোবারক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় স্কুল ছাত্র অনিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আমি আদান দিতাম গেছি, আদান দেওয়ার তাই আমরা বাড়ি বেরালেছি, আমার আজকের মধ্যে খারাপ নিয়েছে। দুজন রোগীকে অ্যাটেন্ড করেন, ওখানে ওনাদের শরীরে ক্ষতর দাগ ছিল, কিন্তু বুলেট কিনা এটা শিওর করার জন্য কিছু পরীক্ষা দেওয়া হয় এবং রোগীকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। একজন রোগী আসেন মোবারক নামে, উনি গুলিবিদ্ধ হননি, ওনার পায়ে ক্ষত দাগ ছিল। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির স্বাগত মিছিল, শুভেচ্ছা স্লোগানে মুখর শহরের গুরুত্বপূর্ণ এলাকা। নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এরই মধ্যে শেষ হয়েছে নানা প্রস্তুতি পর্ব। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শেষ পর্যায়ে জনসভার মাঠ মঞ্চ তৈরির কাজ। সবশেষ অবস্থা পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিএনপি নেতৃবৃন্দ। কাজ করছে পুলিশ ও প্রশাসন সহ দলীয় নেতাকর্মীরা। শ্রীমঙ্গলের মানুষ অত্যন্ত আনন্দিত এবং উজ্জীবিত যাতে এই সমাবেশ একটি বিশাল সমাবেশে পরিণত হয়। রেলনগরের প্রোগ্রামটা মূলত বৃষ্টির কারণে আমরা এই মৌলভীবাজারে নিয়ে এসেছি এবং আমাদের প্রস্তুতিও ব্যাপক। আমরা আশাবাদী আগামী 17 তারিখ এই অনুষ্ঠানটা অত্যন্ত সফল এবং সুন্দরভাবে মৌলভীবাজারবাসী উপহার দিয়ে জনাব তারেক রহমানকে। মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আমরা খুব কাছ থেকে দেখতে পারবো। 21 বছর পর প্রধানমন্ত্রীর আগমনে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। মেডিকেল কলেজ স্থাপন, সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, শমশেরনগর বিমানবন্দর চালু এবং পর্যটন খাতের উন্নয়ন সহ নানা বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে প্রস্তুত স্থানীয় জনপ্রতিনিধিরা। তো প্রথম ধাপে ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের শমশেরনগর এয়ারপোর্টে একটা প্লাস পয়েন্ট হলো শমশেরনগর এয়ারপোর্টের, যে এটা তৈরি করতে সবচেয়ে কম সময় লাগবে, সবচেয়ে কম খরচ হবে। দর্শক যারা আসবেন, যারা মিটিং এ উপস্থিত হবেন, সবাই যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে সবাই শুনতে পারেন, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার এই সফর কে কেন্দ্র করে আমাদের সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, এটা এসএসএফ এর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। আশা রাখি আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সফরসূচিতে দেয়া তথ্য বলছে, বুধবার সকালে ঢাকা থেকে সিলেট পৌঁছে সড়ক পথে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে 152 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পরে সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার 155 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। একই সঙ্গে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে মৌলভীবাজারের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দুপুরের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন চেষ্টা রুখে দিল বিজেপি। সহযোগিতার অভিযোগে 7 বাংলাদেশি আটক। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ আবারও 5 জনকে পুশিনের চেষ্টা করলে তা রুখে দিয়েছে বিজেপি। এ সময় পুশিনের সহযোগিতার অভিযোগে আটক করা হয়েছে 7 বাংলাদেশিকে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে আবারও 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাতে এ চেষ্টা প্রতিহত করে বিজেপি। বিজেপির টহল দল বাধা দিলে বিএসএফ ওই 5 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী শিশু সহ 9 জন 40 ঘন্টার বেশি সময় ধরে শূন্য রেখায় অবস্থান করছেন।
রবিবার বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরিচয় ও নাগরিকত্ব যাচাই শেষ না হওয়ায় তারা এখনো সীমান্তেই রয়েছেন। মানবিক দিক বিবেচনায় দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। চেষ্টা করে তো খবর পেয়ে আমাদের সীমান্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমান ও কুড়িগ্রাম থেকে রাশেদুল ইসলাম। শুরুতেই যাব চাঁপাইনবাবগঞ্জে। তারেক, সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টা চলছে, এখন কি অবস্থা দেখছেন? অন্তু, আপনাকে ধন্যবাদ। গতকাল রাতে যখন চাঁপাইনবাবগঞ্জের রকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদেরকে পুশিনের চেষ্টা করা হয়, তখন বাংলাদেশি নাগরিক এবং বিজিবি তাদের প্রতিহত করে, ফলে বাধ্য হয়ে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ সদস্যরা। এরপর থেকে কিন্তু গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয় এবং স্থানীয়রা 7 জনকে শনাক্ত করে, যে 7 জন বাংলাদেশি নাগরিক। এর মধ্যে বিজিবি 4 জনকে আটক করে, পরে পুলিশও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি 3 জনকে আটক করে তাদের গোমস্তাপুর থানায় রাখা হয়েছে। তাদের কিছুক্ষণ মধ্যে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে। আপনার যদি আমি একটু বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ওপারে ভারতীয় অংশে বেশ কয়েকটি হোল্ডিং সেন্টার রয়েছে। সেই সেন্টারগুলোতে নাগরিকদেরকে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে তারা সুযোগ বুঝে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে। তবে আজকের ঘটনাটি ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে, কারণ বাংলাদেশি নাগরিকদের ছত্রছায়, অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের কিছু চোরাকারবারীদের ছত্রছায় বিএসএফ তাদেরকে ব্যবহার করে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে। এতেই নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশ্ন উঠেছে সীমান্তে নিরাপত্তা নিয়ে। তবে আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম, বিজিবি বলছে তাদেরকে যখন 7 জনকে আটক করা হয়, এরপর থেকে সীমান্ত এলাকাগুলোতে তারা নজরদারি বৃদ্ধি করেছে। অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর করা হয়েছে, এমনকি পুলিশও মাঝে মধ্যে এই বিষয়গুলো দেখভাল করছে বলে আমাদেরকে সীমান্ত সূত্র জানিয়েছে। তারা বলছে ওপারে যে হোল্ডিং সেন্টারগুলো রয়েছে, সেই হোল্ডিং সেন্টারগুলো থেকে ছোট ছোট টিম করে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে বিএসএফ সদস্যরা। অন্তত এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। এবার একটু কুড়িগ্রামে যাব, রাশেদের কাছে। রাশেদ, প্রতিনিয়তই তো সীমান্তে পুশিনের চেষ্টা চলছে, বিজিবির অবস্থান কেমন দেখছেন? নিরাপত্তার অবস্থা একটু জানাবেন, আর একটু বলবেন যে যারা সীমান্তে রয়েছেন তাদের অবস্থাটা কি আসলে? যে কুড়িগ্রামের যে রৌমারী সীমান্তে যে পুশিনের শিকার হয়েছে সেখানকার নারী শিশু সহ 9 জন, তাদের যে অবস্থা আমি যদি একটু বলি, যে সীমান্ত জুড়েই কিন্তু গত কয়েকদিন থেকে প্রায় 3 শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ, যারই অংশ হিসেবে রৌমারী সীমান্তের 8টি পয়েন্ট দিয়ে রাতের বেলা ট্রাক যোগে তারা ভারতীয় বাংলা ভাষাভাষীদেরকে তারা পুশিনের চেষ্টা চালায়। যে কারণে গত রবিবার কিন্তু সেই 300 মানুষের মধ্যে 9 জন মানুষকে তারা পুশিন করতে আসলে সমর্থ হয়। পরবর্তীতে তারা কিন্তু বাংলাদেশের যে বিজিবি আছে এবং স্থানীয় যে এখানকার বর্ডারের মানুষ আছে, তারা কিন্তু ভারতীয় বিএসএফের সেই অপতৎপরতা রুখে দেয়। পরবর্তীতে বাংলাদেশের স্থানীয় জনতা এবং বিএসএফের ধাওয়ার কারণে সেই 9 জন বাংলা ভাষাভাষীকে কিন্তু তারা শূন্য রেখায় নিতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ। এখন পর্যন্ত সেই 9 জন ব্যক্তি কিন্তু এখনও সেই শূন্য রেখার মধ্যেই অবস্থান করছে। আমি যদি একটু তাদের কথা বলি, তারা সেখানে 2 জন শিশু রয়েছে, নারী শিশু সহ তারা 2 জন শিশু রয়েছে, যাদের মধ্যে একটি হচ্ছে 5 মাসের একটি শিশু রয়েছে যে বারবার অসুস্থ হয়ে পড়ছে, কারণ ব্যবসা গরমে এবং সেই সাথে প্রচণ্ড যে রোদ আছে, রোদের কারণে কিন্তু শিশু 2 জন বারবার অসুস্থ হয়ে পড়ছে। যদিও বা স্থানীয় জনতা এবং সেই সাথে বিজিবি সদস্যরা শুকনো খাবার এবং পানি সরবরাহ করছে, কেউ ছাতা এগিয়ে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কিন্তু তারা একটি মানবিক সংকটের মধ্যে রয়েছে। সব মিলিয়ে বলা যায় কুড়িগ্রামের যে সীমান্ত জুড়ে যে পুশিনের অপচেষ্টা চলছে, তা কিন্তু বিজিবি এবং স্থানীয় জনতা এবং অন্যান্য যে আনসার সদস্য, বিজিবি সদস্য যারা আছে, তারা যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ভারতীয় বিএসএফের সেই অপতৎপরতা রুখে দিয়েছে। এবং তারা বলছেন, বিজিবি বলছেন যে সর্বদাই তারা সীমান্ত রক্ষার জন্য। রাশেদ, আপনাকে ধন্যবাদ। সীমান্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী চাঁপাইনবাবগঞ্জ ও তার কুড়িগ্রাম থেকে। চলে যাচ্ছে পরের সংবাদে।
একনেক সভায় 7,003 কোটি 36 লাখ টাকার 5 প্রকল্প অনুমোদন হয়েছে। এ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সংবাদ সম্মেলন করছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষভাবে সোলার বিদ্যুতের ব্যবস্থা সংযুক্ত করে এই প্রকল্পটা অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রকল্প অনুমোদিত হয়েছে, কিন্তু এই বিষয়গুলো প্রকল্পের সাথে যুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় যে প্রকল্পটি আমাদের এখানে এসছে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ফেনী জেলার মধ্যে মুহুরী, কহুয়া যে বন্যা নিয়ন্ত্রণের যে জায়গা, অর্থাৎ গত 2024 সালে আমরা দেখেছি যে আকস্মিক মানে বন্যার একটা জায়গা, এবং সেই বন্যার স্বাভাবিক বন্যার চাইতে অনেক বেশি এসছে। মূলত এক ধরনের পাহাড়ি ঢলের মতো এসছে, ত্রিপুরা থেকে এসছে, এবং এর ফলে পুরো ফেনী জেলা, তার উপচে পড়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, এমনকি কুমিল্লার একাংশ আমরা দেখেছি যে কিভাবে পানির তলায় চলে গেছে। তো সেইখানে আমাদের দীর্ঘ এই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে বেশ বড় একটা প্রকল্প আছে, এবং সেই ক্ষেত্রে এটা সম্পন্ন হলে এই আকস্মিক প্রকোপ থেকে যদি তৈরিও পরিস্থিতির সৃষ্টিও হয়, তাহলে সেখানে সর্বাপেক্ষা কম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আমরা যাতে পুরো ব্যবস্থাপনাটা চালাতে পারি, সেটার জন্য এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। এই প্রকল্পেরও অত্যন্ত খুঁটিনাটিভাবে দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, এমনকি একনেক সভাতে। তো বিস্তারিত উপস্থাপনের পরে এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মূল কাজ হবে যে এমনভাবে খাল খনন করা যাতে করে এই আকস্মিক যদি পানি ফ্লাড হয়, তো সেটাকে যাতে বেশিরভাগটা আমরা ধারণ করতে পারা যায়। সেই অনুযায়ী কতটুকু ডেপথ হওয়া উচিত, কি পরিমাণ পানি আসতে পারে এবং তার ধারণ ক্ষমতা থাকবে কিনা, এইসব দিকগুলো বিস্তারিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী খুঁটিয়ে তথ্য জেনেছেন, এবং সবগুলো দিক বিচার করে এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। একনেক সভায় যে 5টি প্রকল্প অনুমোদন হয়েছে সেটি নিয়ে কথা বলছিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আমরা সরাসরি চলেছিলাম সেখানে। মেঘনা ও তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনে ক্রমাগত ছোট হয়ে আসছে দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। এরই মধ্যে ভোলা সদর ও তজুমউদ্দিন উপজেলার বেশ কিছু এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভয়াবহ নদী ভাঙনের কবলে ভোলার মেঘনা তেঁতুলিয়ার তীরবর্তী এলাকা। নদীতে বিলীন ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। সবকিছু হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সদর উপজেলার শিবপুর, রাজাপুর ইউনিয়নের বেশ কিছু এলাকা। একইভাবে তমিজউদ্দিন, তুলাতুলি, ইলিশা, রাজাপুর সহ বিভিন্ন এলাকায় নির্মিত সিসি ব্লকের বড় অংশ ধসে গেছে। জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও কাজে আসছে না তেমন। নদী অনেক জায়গায় ব্লক ডাইবা আমাদের অনেক রিস্ক হয়ে গেছে, আর যেখানে ব্লক নাই সেখানে তো অবস্থা আরো খারাপ। যেই জায়গা ঘাটটা, এই জায়গায় ব্লকের দশের কারণে ওই যে ব্লক ভাঙ্গা ভিতরে ঢুকতে আছে, আর পল্টন দূরে থাকতেছে, এর জন্য পল্টন সেট করতে পারতেছে না। আমাদের বাড়িও একদম নদীর কাছে, এখন সব ডাইবা গেছে। মনে করেন যদি এই ধুলিয়াতে কাজ না করে তাহলে মনে করেন বাড়িঘর সব বিলীন হয়ে যাবে। জেলার প্রায় 334 কিলোমিটার জুড়ে নদীর তীর। এর মধ্যে 40টি পয়েন্টে অন্তত 110 কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ। অথচ নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় মাত্র 42 কিলোমিটার অংশ। এতে বিশাল এলাকা রয়েছে ভাঙনের ঝুঁকিতে। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের অসংখ্য মানুষ। যদি সরকারিরা কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা পাবলিক থাকার মতো স্থান নাই, ভোলাবাসীর খুবই অবনতি হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভোলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় প্রায় 1000 কোটি টাকার 2টি প্রকল্পের কাজ চলমান। প্রক্রিয়াধীন আছে আরো একটি বড় প্রকল্পগুলোর কাজ শেষ হলে ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। সিসি ব্লক ভাঙনের যে ঘটনা, এটা ডিজাইনটা এভাবে করা যে সিসি ব্লকগুলো একা একা ভেঙেই স্লোপ বিল্ড আপ হবে এবং নদীর তীর সংরক্ষণ কাজটা বাস্তবায়ন করবে। 4 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ, 6 কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পটি প্রাকৃতিক ব্যয় প্রায় 686 কোটি টাকা।
প্রকল্পের অনুমোদন হলে ব্লকের কাজ বাস্তবায়ন করে ভাঙনকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যাবে বলে আমরা আশা রাখি। স্বাধীনতার পর গত 54 বছরে জেলার 256 বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এখনো প্রতি বছর ভাঙনের কবলে হারিয়ে যাচ্ছে গড়ে 1 থেকে 2 বর্গ কিলোমিটার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। নির্মাণের 6 বছর পরেও চালু হয়নি পিরোজপুরে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্লান্ট। এরই মধ্যে চুরি হয়ে গেছে প্লান্টের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন যন্ত্রপাতি। পৌরসভা কর্তৃপক্ষ বলছে জনবল সংকট ও ইজারাদার না পাওয়ায় প্লান্টটি চালু করা সম্ভব হয়নি। জাপানের সহযোগিতায় 2.5 কোটি টাকা ব্যয়ে জেলার নামাজপুর এলাকায় আধুনিক পানি শোধনাগার প্লান্টের নির্মাণ কাজ শেষ হয় 2020 সালে। এরপরই হস্তান্তর করা হয় পৌরসভার কাছে। প্লান্টটির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে পৌরবাসীর মাঝে নিরাপদ পানি সরবরাহ করার কথা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, কিন্তু এখনও চালু না হওয়ায় সুফল পাচ্ছেন না বাসিন্দারা। এদিকে দীর্ঘদিন প্লান্টটি অচল থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চুরি হয়ে গেছে প্লান্টটির বৈদ্যুতিক তার সহ বিভিন্ন সরঞ্জাম। এতে সরকারের অর্থ ব্যয়ের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশুদ্ধ পানি না থাকার কারণে এই এলাকার অনেক মানুষের অনেক বিভিন্ন রোগ বালাইতে তারা ভুগতেছে। পরে থাকা অবস্থায় আমরা কেউ পানি পাচ্ছি না, পানির সংকট খুব বেশি এলাকায়। কিন্তু এই শুভে পানির অভাবে এলাকার বহু লোক পানিবাহিত বিভিন্ন রোগে ভুগতেছে। ছেলের পানি খেলে রোগ হয়, জন্ডিস হয়, আমেষ হয়, পেট খারাপ হয়, কিন্তু মানুষ এরা বোঝে না। ছেলের পানি খাইতে আছে, পানি কোনো ব্যবস্থা নাই, পানি কিনে খাবো, হ্যাঁ আমাদের পয়সা নাই। আমরা চাই অত দ্রুত যেন এই পানির ব্যবস্থাটা করা হয়। পৌর কর্তৃপক্ষের দাবি ইজারাদার না পাওয়ায় প্লান্টটি চালু করা সম্ভব হয়নি। রয়েছে জনবল সংকটও। ইজারা দিতে কয়েকবারই ইজারা আমরা কেউ নিচ্ছে না, কারণ ওই পানির শুনে তিক্ততা নিচ্ছে না। তারপর ওখানে আমাদের অরক্ষিত অবস্থা থাকে, আমরা কোনো লোক রাখতেও পারি না, কারণ আমাদের তো ইনকাম হচ্ছে না। সেক্ষেত্রে টুকটাক মালামাল মিসিংও হয়। এই সমস্ত কারণে আমরা চালু করতে পারি। আমাদের প্রক্রিয়া আছে, আমরা ইজারাটা যদি কনফার্ম করতে পারি সাথে সাথে আমরা এটা ফুল মাত্রা চালু করতে পারি। নিজ শহরে পানি শোধনাগার প্লান্ট থাকলেও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা নিয়ে প্লান্টটি চালুর দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দুপুরের বুলেটিনে আরো একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। পুঁজিবাজারে আশার আলো, তারল্য সংকট কাটানো, বন্ড মার্কেটে নজর, কর ছাড়ের দাবি বিশ্লেষকদের। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি আর সরকারের আশ্বাসের পরও উপেক্ষিতই রয়ে গেছে তিস্তা মহাপরিকল্পনা। রংপুর সিটির জন্য উন্নয়ন বরাদ্দ এবারও শূন্য। বছরের পর বছর জাতীয় বাজেটে রংপুর বিভাগ গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিশ্লেষকরা বলছেন কেবল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই আমূল বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি। স্বাধীনতা থেকে শুরু করে সাম্প্রতিক ইতিহাস, রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো ছিলেন এইচ.এম. এরশাদ, আবার কখনো শেখ হাসিনা। একজনের জন্মভিটা আর অন্যজনের শ্বশুরবাড়ি এই রংপুর হলেও দিন শেষে অবহেলিত রয়ে গেছে এই অঞ্চল। দীর্ঘদিনের এই পুঞ্জীভূত বৈষম্যের প্রতিবাদী ফ্যাসিস্ট সরকারের বিদায়ী ঘণ্টা বাজাতে 24-এর ছাত্র জনতার আন্দোলনে বুক পেতে দেয় রংপুরের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা সহ এই এলাকার উন্নয়নে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে তা রয়ে গেছে উপেক্ষিত। বছরের পর বছর জাতীয় বাজেটে রংপুর বিভাগ কাঙ্ক্ষিত গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল যে সরকার গোটা দেশে সম উন্নয়ন করবে, কিন্তু চলতি যে বাজেট, সেই বাজেট আমাদেরকে একেবারেই হতাশ করেছে। রংপুরের যে বেকারত্ব নিরসনের ক্ষেত্রে কৃষি শিল্পের প্রসার ঘটানো, সেই জায়গাটিতে বর্তমান বাজেটে রংপুরের এই বিষয়টি ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছে। গবেষকদের মতে রংপুর সিটি কর্পোরেশনের জন্য সরকারি দপ্তর বা সংস্থাভিত্তিক উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ দেখানো হয়েছে শূন্য। দীর্ঘদিন ধরে রংপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বন্ধ চিনিকলগুলো চালুর দাবি থাকলেও বাজেটে এ বিষয়ে কার্যকর কোনো নির্দেশনা নেই। আমাদের নানান হতাশার জায়গা আছে যে এই অঞ্চলের মানুষ রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রের নেতৃস্থানীয় জায়গায় থাকবার পরও কেন এই অঞ্চলের মানুষ বারবার বঞ্চিত হয়? তাহলে কি তাদের এই অঞ্চলের মানুষের প্রতি দায়বদ্ধতা কম? তাহলে কি তাদের এই অঞ্চলের মানুষের মাটির প্রতি তাদের মায়াটা কম? রংপুর সারা দেশের মানুষকে খাওয়াবে, আর সারা দেশের মানুষ ভালো থাকার জন্য এখানে কোনো বরাদ্দ দেওয়া হবে না। সরকারের এই নীতি নতুন করে তৈরি হয় নাই।
এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই রংপুর অঞ্চলকে ধারাবাহিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন কেবল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই দেশের কৃষি অর্থনীতি আমূল বদলে যাবে। আমদানি ও পরনির্ভরতা কমিয়ে প্রতি বছর সাশ্রয় করা সম্ভব প্রায় 90,000 কোটি টাকা। নির্বাচনে সরকারের প্রতিশ্রুতিও ছিল, তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা। এইবার ঘোষিত বাজেটে যে বৈষম্যের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু সেই ধারাবাহিকতা ব্যতিক্রমী কোনো বাজেট অতিরিক্ত বরাদ্দ এখানে আসে নাই। যত বরাদ্দ এসেছে সব দক্ষিণাঞ্চলে। নতুন বাংলাদেশে বৈষম্যমুক্ত সমাজ ও অর্থনীতির যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল, রংপুরবাসী তার চাক্ষুষ প্রতিফলন দেখতে চায় রাষ্ট্রীয় বাজেটে। এমনটাই দাবি এই অঞ্চলের সাধারণ মানুষের। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর। সিরাজগঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া কাটাখালী খালটি অবহেলা ও অব্যবস্থাপনায় স্থায়ী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। জমে থাকা আবর্জনা আর দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দারা। এতে পৌর শহরে বাড়ছে মশা মাছির উপদ্রব, দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। একসময় যে খালের উপর দিয়ে চলত বড় বড় পালতোলা নৌকা, সিরাজগঞ্জ শহরে সেই ঐতিহ্যবাহী কাটাখালী খালটি এখন শুধুই স্মৃতির পাতায়। সময়ের ব্যবধান আর চরম অবহেলায় এটি এখন রূপ নিয়েছে শহরের প্রধান এক ময়লার ভাগাড়ে। খালের বুক জুড়ে এখন পানির বদলে জমে আছে প্লাস্টিকের বর্জ্য আর পচা আবর্জনা। খালের ভিতরে ও দুই পাশ জুড়ে জমে আছে প্লাস্টিক, পচা আবর্জনা আর নোংরা পানি। অনেকেই এখন খালটিকে ব্যবহার করছেন নোংরা পানি ও ময়লা আবর্জনা ফেলতে। বড় বড় বাস এবং বড় বড় পাল তোলা নৌকা এই কাটাখালীতে চলাচল করত। এমন একটা ময়লা স্তবে পরিণত হয়েছে যেটা 3 নম্বর ওয়ার্ড তথা পৌরবাসীর জন্য অত্যন্ত কষ্টকর। বর্তমানে আমাদের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সিরাজগঞ্জ পৌরবাসীর একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি এখন শহরবাসীর জন্য গলার কাটায় পরিণত হয়েছে। দীর্ঘদিন জমে থাকা নোংরা পানি আর আবর্জনা পরিষ্কার না হওয়ায় মশা মাছির প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে খালটি। নোংরা আবর্জনা সব এখানে ফেলায়, মানুষ রাস্তাঘাটে আসতে পারে না, বাজারে আসতে পারে না, খুব গন্ধ দুর্গন্ধ, মশা মাছি, সুখ রোগ জীবাণু সব এখান থেকে ছড়ায়। দুই পাশে দুইটা মসজিদ, মুসল্লিরা নামাজ পড়তে যাওয়াটা অনেক কষ্টসাধ্য আর কি। এমন অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, এমন দুর্গন্ধ যে আমাদের এখানে বসবাস করা কঠিন হয়ে গেছে। এখানে যত্রতত্র ময়লা ফেলানো হচ্ছে, ময়লা ফেলানোর কারণে মশা মাছির উপদ্রব হচ্ছে। এদিকে খালটি সংস্কারের জন্য ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পৌর প্রশাসক। এই খালের সৌন্দর্যবর্ধন এবং সংস্কার, পাড় পুনর্নির্মাণ থেকে শুরু করে আরও যে কাজগুলো আছে সেই কাজ করার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং GIZ কর্তৃক যৌথভাবে এবং পৌরসভার সাপোর্টেই প্রকল্পটা শুরু হচ্ছে। দীর্ঘ 18 বছর পর আবারও কাটাখালী খাল পুনর্খনন করে এটাকে দৃষ্টিনন্দন করা হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি আপনাদের কথা দিচ্ছি, এই নদী পুনর্খনন শুরু করছিলাম, এই 18 বছরে কেউ কিছু সেটাকে ঠিক করে নাই। আমি এবার অল্প সময়ের মধ্যে এটাকে আমি খনন করে একটা দৃষ্টিনন্দন জায়গায় দিতে। দুর্ভোগের নয়, বরং খালটি সংস্কারের মধ্য দিয়ে হয়ে উঠুক একটি সুস্থ বিনোদন কেন্দ্র, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মেহেরপুরে 7 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল 250 শয্যার জেনারেল হাসপাতাল। অস্বাস্থ্যকর পরিবেশ আর অব্যবস্থাপনায় বেহাল দশায় রয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে অচল এখানকার এক্স-রে মেশিন, যে কারণে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে হয় হাসপাতালের বাইরে থেকে। আর এটাকে পুঁজি করেই বেড়েছে দালালদের দৌরাত্ম্য। সেবা পাওয়ার বদলে বেড়েছে রোগীদের ভোগান্তি। কর্তৃপক্ষ বলছে হাসপাতালে রয়েছে জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট। 1997 সালে 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মেহেরপুর আধুনিক জেনারেল হাসপাতাল। পরবর্তীতে 2013 সালে চালু হয় 250 শয্যার হাসপাতালের কার্যক্রম। হাসপাতালটির নামেই 250 শয্যা। এখানে রোগীর তুলনায় সেবার পরিধি অনেক কম।
আধুনিক এই হাসপাতালে প্রয়োজন ৭৭ জন ডাক্তার, আছেন মাত্র ২৬ জন। নার্স রয়েছেন ১৩০ জন। ৩০ জন পরিচ্ছন্নতা কর্মীর কাজ করছেন ৩ জন। হাসপাতালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগী ও স্বজনরা। দুর্গন্ধে রোগী আমরা এখানে যারা আছে এখানে বসা যায় না, এগুলো অপরিষ্কার থাকে। বাথরুমগুলো সাফ করে না, রুমগুলো সাফ করে ঠিক মতো। জ্বালানা নেই, জ্বালানা খালি, দরজাও দেওয়া যায় না। এখানকার সাধারণ পাবলিক এসে যদি সাথে থাকে তিনিও অসুস্থ হয়ে যায়। বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাগুলো একটাও আমরা এখানে করতে পারছি। বেশিরভাগ সব ক্লিনিকে যাচ্ছি, আর যখন ডাক্তার আসছে মানে তাদের সাথে অনেক দালালরা থাকে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ জন পরিচ্ছন্নতা কর্মীর এগেইনস্টে ৩ জন আছে, যেটা আসলে অপ্রতুল। পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য জনবল নতুন নিয়োগ ছাড়া এর বিকল্প নাই। প্রান্তিক পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বাজেট ঘোষণার পর ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীরা বলছেন শেয়ার বাজার নিয়ে সরকারের কর্মপরিকল্পনা সন্তোষজনক। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমানো ও বন্ড মার্কেট শক্তিশালী করার ঘোষণায় স্থিতিশীলতার আশা বিনিয়োগকারীদের। এতে তারল্য সংকটও দূর হবে বলে মনে করছেন তারা। তবে ডিভিডেন্ড থেকে ১০% উৎসে কর কাটা বন্ধের দাবি বাজার বিশ্লেষকদের। ২০২৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। পুঁজিবাজারকে কার্যকরী করতে বাজেটে ইতিবাচক দিক নির্দেশনা আসবে এমন আশায় বাজেট ঘোষণার আগে থেকেই ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। বাজেট ঘোষণার পর গেল ২ কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স এ যুক্ত হয়েছে আরও ১২০ পয়েন্ট। লেনদেনও হয় প্রায় ১৫০০ কোটি টাকার কাছাকাছি। ভালো ভালো কোম্পানিকে যদি মার্কেটে আপনি লিস্টেড করেন, ইনশাল্লাহ মার্কেট আরও গভীরতা বৃদ্ধি পাবে এবং মার্কেট আরও অনেক ভালো হবে। বাজেটে প্রাতিষ্ঠানিক বা সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রত্যক্ষ কর ছাড়ের ঘোষণা আসেনি। সরকার জোর দিয়েছে বাজারের গভীরতা ও স্বচ্ছতা বাড়ানোর উপর। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি মেনে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমানোর সুনির্দিষ্ট রূপরেখা দেয়া হয়েছে বাজেটে, যা বাজারে তারল্য প্রবাহ বাড়াতে বড় ভূমিকা রাখছে। থিমটা হলো যে ডিরেগুলেটরি রিজিমে উনি নিয়ে আসবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে এবং সেখান থেকে উনি যে সকল প্ল্যান প্রোগ্রাম বলেছেন আইপিওর উপরে উনি বেশি জোর দিয়েছেন এবং আইপিও অটোমেট করা। ঘোষণা অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করা হবে। একই সাথে কর্পোরেট ডিসক্লোজার ও আর্থিক প্রতিবেদন বিশ্বমানে উন্নীত করার কথা বলা হয়েছে বাজেটে। বিশ্লেষকরা বলছেন কর পরিশোধের পরও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ থেকে 10% হারে উৎসে কর কাটা হয়, যা বন্ধের দাবি জানান তারা। ট্যাক্স পেড মানির উপর থেকেই আপনি বোনাসটা ইস্যু করেন। সো আমি একবার ট্যাক্স দিয়েছি সেখানে, আবার আপনি কেন ট্যাক্স আরোপ করবেন? 10% ট্যাক্স বোনাস দিলেই 10% ট্যাক্স আপনি আরোপ করবেন। সো এই জিনিসটা কিন্তু ক্ষতিকর, এটা হওয়া উচিত না, বাট এটা দিয়ে দিয়েছে। দীর্ঘমেয়াদী সংস্কারের মূল চ্যালেঞ্জ এর সঠিক বাস্তবায়ন, আর ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে আইনি জটিলতা দূর করাই বড় পরীক্ষা বলছেন সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। দুপুরের বুলেটিনে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবর সাথে থাকছে। ইরান আমেরিকা ভার্চুয়ালি শান্তি চুক্তি সই, পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত ইরান, দাবি ট্রাম্পের। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান সম্মত হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে সাহায্য করবে ওয়াশিংটন। আগামী 30 দিনের মধ্যে ইরানের ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া হবে বলে খবর প্রকাশ করেছে সে দেশের সংবাদ মাধ্যম। এর আগে ভার্চুয়ালি শান্তি চুক্তিতে স্বাক্ষরের দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার সাথে বহুল প্রতীক্ষিত চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্টভাবে কি বলা আছে তা এখনো স্পষ্ট নয়। দুই দেশ যেসব বিষয়ে সম্মত হয়েছে তার ভিন্ন ভিন্ন বিবরণ দেয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে, তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনো। অন্যদিকে এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন চুক্তি অনুযায়ী আগামী 60 দিন ধরে পারমাণবিক ইস্যুতে আলোচনা চলবে। যুদ্ধ অবসানের পাশাপাশি চুক্তির অংশ হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানে পরমাণু কর্মসূচি পুনরায় পর্যবেক্ষণের সুযোগ পাবে বলে জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে সাহায্য করবে ওয়াশিংটন। এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভার্চুয়ালি শান্তি চুক্তি সই হয় বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং পণ্যবাহী 2টি কার্গো জাহাজ পার হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। পারমাণবিক চুক্তি সহ যুদ্ধ অবসানের একটি চূড়ান্ত চুক্তিতে সম্মত হলে ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল গঠন করবে আমেরিকা। দেশটির এক কর্মকর্তার বরাতে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য, যদিও ওই খবর প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবন্ধে ইরান ও আমেরিকার মধ্যে চুক্তি সইয়ের মাত্র কয়েক ঘন্টার মাথায় এ নিয়ে নিজের কঠোর অবস্থানের জানান দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন যে গাজা, লেবানন ও সিরিয়া ছাড়বে না ইসরায়েলি সেনারা। দেশের নিরাপত্তা নিশ্চিতে যতদিন প্রয়োজন ততদিন সেখানে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি থাকবে বলে জানান তিনি। আমরা ইসরায়েল রাষ্ট্রের চারপাশে গভীর নিরাপত্তা বলয় তৈরি করেছি। গাজা, লেবানন এবং সিরিয়ায় আমরা এটি করতে সক্ষম হয়েছি। একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, দেশের সুরক্ষায় এই নিরাপত্তা বলয়গুলোতে ততদিন আমাদের সেনারা থাকবে যতদিন তার প্রয়োজন থাকবে। ক্যালিফোর্নিয়ায় আমেরিকার বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে বিমানে থাকা 8 ক্রু। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে এই ঘটনা ঘটে। সেখানকার অ্যাডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটি। এদিকে একই দিন রাশিয়ার সাইবেরিয়াতেও একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে এডওয়ার্ডস এয়ারফোর্স বেস। সোমবার অন্যান্য দিনের মতোই এখানে শুরু হয় নিয়মিত মহড়া, কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। দেশটির বিমান বাহিনী জানায়, পরমাণু বোমা বহনে সক্ষম শক্তিশালী B-52 বোমারু বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই আছড়ে পড়ে মাটিতে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় পুরো বিমানে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 100 মাইল উত্তরের মরুভূমিতে একটা ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে বিমানটির ধ্বংসাবশেষ। আজ এডওয়ার্ডস এয়ারফোর্স বেস এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। আমরা আমাদের 8 জন বীরকে হারিয়েছি। এই দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে কারো বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। বোয়িং কোম্পানির তৈরি এই B-52 বিমানটিকে আমেরিকার কৌশলগত বোমারু বাহিনীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এটি রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে একটি স্থানীয় পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নিয়েছিল। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করে। গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটিও। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য আমরা একটি অন্তর্বর্তীকালীন সেফটি বোর্ড গঠন করেছি। এরপর একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আসল কারণ জানতে অন্তত 30 দিন সময় লাগবে। প্রায় 50,000 ফুট উঁচুতে উড়ে গিয়ে যে কোনো ভারী ও শক্তিশালী বোমা ফেলতে পারত এই দানবীয় বিমানটি। কিন্তু এক মুহূর্তের যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এদিকে একই দিন রাশিয়ার সাইবেরিয়ায় ইরকুটস্ক অঞ্চলেও একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় TU-22M3 নামের বিমানটি বিধ্বস্ত হয়, তবে এতে কেউ হতাহত হননি। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের মঞ্চে আবারও শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পথচলা। কানসাস সিটিতে আগামীকাল সকাল 7টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল। কাগজে কলমে ফেভারিট হলেও প্রতিপক্ষকে নিয়ে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চান না লিওনেল স্কালোনি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। কানসাস সিটির মাঠে প্রথম পরীক্ষায় নামার আগে আত্মবিশ্বাসী থাকলেও কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। 2022 বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের স্মৃতি এখনও তাজা আর্জেন্টিনা শিবিরে। তাই র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আলজেরিয়াকে মোটেও হালকাভাবে দেখছে না স্কালোনি, বরং উত্তর আফ্রিকার দলটির খেলার ধরনে তিনি খুঁজে পাচ্ছেন মরক্কোর ছায়া। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ জানান, আলজেরিয়ার দলে রয়েছে বেশ কয়েকজন মানসম্পন্ন ফুটবলার এবং একজন দক্ষ কোচ, ফলে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে তার দলকে। সবচাইতে বড় স্বস্তির খবর হলো আর্জেন্টিনা শিবিরে নেই কোনো ইনজুরির সমস্যা। দলের অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন পুরোপুরি ফিট, তাই প্রথম ম্যাচের আগে মানসিকভাবে বেশ শান্ত আছেন স্কালোনি। তার বিশ্বাস, বিশ্বকাপের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটি শেষ কথা নয়। এদিকে ম্যাচের আগে শেষ অনুশীলনে কৌশলগত নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন আর্জেন্টাইন কোচ। কখনো 4 ডিফেন্ডারের ব্যাকলাইন, আবার কখনো 3 সেন্টার ব্যাক ও 2 উইং ব্যাক নিয়ে সাজিয়েছেন দল। 4-4-2 ফরমেশনেও দীর্ঘ সময় অনুশীলন করিয়েছেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপ মিশনের প্রথম ধাপে সতর্ক, পরিকল্পিত এবং প্রস্তুত আর্জেন্টিনা। এখন দেখার বিষয় আলজেরিয়ার চ্যালেঞ্জ উতরে জয়ের হাসি নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে পারে কিনা আলবিসেলেস্তাওরা। তাসনিম আহমেদ, অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। প্রায় 1700 বছরের পুরনো বিরল 2 মূর্তির সন্ধান মিলেছে ইসরায়েলে। মার্বেল পাথরের তৈরি ভাস্কর্য দুটি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গবেষকরা বলছেন 1700 বছর পর মাটির নিচ থেকে এমন 2টি আস্ত মূর্তি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়াটা অবিশ্বাস্য। তেল আবিবের একটি জাদুঘরে সাধারণ মানুষের দেখার জন্য রাখা হয়েছে এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মাটির নিচে ঢাকা পড়েছিল দীর্ঘ 1700 বছর, অথচ দেখে বোঝারই উপায় নেই যে এতটা সময় পেরিয়েছে। নিখুঁত আর প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া রোমান যুগের 2টি বিরল মূর্তি এবার প্রকাশ্যে এনেছে ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক বিভাগ। উত্তর ইসরায়েলের বিন্যামিনা গিবাত আদা নামের একটি এলাকায় খনন কাজের সময় মাটির নিচ থেকে উদ্ধার হয় এই আবক্ষ মূর্তি দুটি। মার্বেল পাথরের তৈরি এই ভাস্কর্যগুলো দেখতে পুরোপুরি নতুনের মতো। সাধারণত এই ধরনের প্রাচীন মূর্তি আজ তো পাওয়া যায় না। যুগের পর যুগ ধরে মানুষ এগুলো ভেঙে অন্য কাজে ব্যবহার করে। তাই 1700 বছর পর মাটির নিচ থেকে এমন 2টি আস্ত মূর্তি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়াটা সত্যি অবিশ্বাস্য আর রোমাঞ্চকর। গবেষকরা জানান, একটি মূর্তির নিচে প্রাচীন গ্রিক ভাষায় খোদাই করে লেখা রয়েছে লাইকারগাস নামটি। মূর্তির মুখের গম্ভীর ভাব দেখে ধারণা করা হচ্ছে এটি স্পার্টার কিংবদন্তি আইন প্রণেতার ভাস্কর্য। তবে দ্বিতীয় মূর্তিটি ঠিক কার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর অবয়বে ফুটে ওঠা শান্ত ভাব আর প্রজ্ঞার ছাপ দেখে গবেষকদের অনুমান এটি কোনো প্রাচীন দার্শনিকের মূর্তি হতে পারে। আপাতত তেল আবিবের একটি জাদুঘরে সাধারণ মানুষের দেখার জন্য রাখা হয়েছে এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দুপুরের বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশ বিকিয়ে ভারতের সাথে কোনো সম্পর্ক করবে না সরকার, জানালেন ডাক্তার জাহেদ। দিল্লি ইমিগ্রেশনে হয়রানির সমালোচনা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি যে কোনো দিন। চট্টগ্রামে বাকুলিয়া শিশু ধর্ষণ মামলার রায় কাল।
মগবাজার 8 দিনের লাইসেন্স বাতিল, বাধা নেই অন্য কার্যক্রমে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ফাউন্ডেশনের শীর্ষ পদে রদবদল। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ, স্কুল ছাত্র নিহত, এলাকায় থমথমে পরিস্থিতি। এই ছিল দুপুরের বুলেটিনে। একটু পরেই দেখবেন চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।